মায়াপুরে ইস্কনের নাম তো আপনারা সকলেই শুনেছেন। আজকে সেইখানকারই একটি বিখ্যাত রেসিপি শেয়ার করব। এটা দুর্দান্ত হয় খেতে, ভাত রুটি দুটোর সাথেই কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আবার এই রেসিপিটা আপনারা পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথেও এটা সার্ভ করতে পারেন। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি মায়াপুরে ইস্কনের মন্দিরের বেগুনের রাজকন্যা রেসিপি নিয়ে। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে আমি দুটো মতো বেগুন নিয়েছি, আর বেগুনটা একটু ছোট সাইজ হলেই কিন্তু ভালো হয়। আর নিয়েছি একটা টমেটো আর একটা বড় সাইজের আলু। বেগুনটাকে আমি কেটে নেব, আর বোটাগুলো কিন্তু একেবারেই বাদ দেবেন না। আর আলুটাকেও কিন্তু আমি 4 টুকরো করে নেব। আলুটা কিন্তু আমি 4 টুকরো করে সেদ্ধ করে নেব। তো দেখুন, বেগুনটা কিন্তু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। বেগুনটা ঠিক বোটা সমেতই কাটতে হবে। আর এখানে নিয়েছি পোস্ত আর কাজু বাদাম, এটাকেও আমি মিহি করে বেটে নেব। আমি যেহেতু দুটো বেগুন দিয়ে এই রেসিপিটা করছি তাই অল্প পরিমাণ নিয়েছি। আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন যতটা পরিমাণ বেগুন নেবেন। তারপর সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরমও হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আমি বেগুনগুলো কিন্তু এক এক করে আমি ভেজে নেব খুব ভালো করে। তো দেখুন বন্ধুরা, এক পিঠ বেগুনটা ভাজা হয়ে গেছে। এরপর আর এক পিঠও কিন্তু ভালো করে ভেজে নেব। ঠিক এইরকমভাবে কিন্তু উল্টে পাল্টে সমস্ত বেগুনগুলো ভেজে নেব। আর বেগুনের এই রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আবারও বলছি, যে কোনো নিরামিষের দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। যারা নিরামিষ খান তাদের তো ভালো লাগবেই, আবার যারা নিরামিষ খেতে একদম পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা একেবারে চেটে পুটে খাবেন, এটুকু আমি বলতে পারি। তো দেখুন, বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এরপরে আমি দিয়ে দিলাম আলুগুলো। আগেই বলেছিলাম আলুগুলো কিন্তু আমি হালকা মতো সেদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ করলে কিন্তু এটা ভালো হয় আর খুব ঝটপট রেসিপিটা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এরপর দিয়ে দিলাম আমি লবণ আর হলুদ গুঁড়ো। আর আলুটাকে কিন্তু এইভাবেই ওরা কাটে, দেখে বুঝতেই পাচ্ছেন, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর ভালো করে ভেজেও নিলাম সেদ্ধ করে। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে ফোড়নের জন্য। জিরেটাকে একটুখানি ভেজে নেব। তো দেখুন, জিরেটাকে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হিং ফোড়নটা দিলে কিন্তু এর সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপর দিয়ে দিলাম একটা মতো শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম আমি থেতো করে রাখা আদা আর থেতো করে রাখা কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ওই 10 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি, যাতে আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন একেবারে চলে যায়। আবার আদা দিয়ে খুব বেশি ভাজলে কিন্তু একেবারে পুড়ে যায় মশলাটা। তারপর দিয়ে দিয়েছিলাম টমেটোটা দিয়েও কিন্তু আমি একটুখানি ভেজে নিয়েছি। এরপর একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তারপরে সামান্য জল দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ভালো করে জল দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে তেল অনেকটা পরিমাণেই ছেড়ে দিয়েছে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এরপরে কাজু বাদাম আর পোস্তটা যে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া আছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। পোস্ত আর কাজু বাদাম বাটার যে বাটিটা ছিল সেটার মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো কিন্তু চিনিটা কিন্তু এখানে অ্যাড করতেই হবে, যেহেতু এটা নিরামিষ রেসিপি। আর এর মধ্যে যেহেতু টমেটো দেওয়া আছে, নুন আর ঝালটা ব্যালেন্সে থাকার জন্য চিনিটা ব্যবহার অবশ্যই করবেন। তারপর দিয়ে দিলাম কাসুরি মেথিটা দিলে কিন্তু এই রেসিপিটার টেস্টটা অসম্ভব সুন্দর লাগে, আর এর স্মেলটাও কিন্তু দুর্দান্ত লাগে। এরপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জলটা দেওয়ার পরে আমি কিন্তু এই ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে নিচ্ছি।
তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে ভেজে রাখা আলুটাকে দিয়ে কিন্তু আবারও আমি ঝোলের সাথে একটুখানি ফুটিয়ে নেব, যাতে আলুটার মধ্যে ভালো মতো এই ঝোলটা ঢুকে যায়। তো দেখুন ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এরপরে কিন্তু দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে কিন্তু আমি এটা নাড়াচাড়া একদমই করব না, যেহেতু বেগুনগুলো অনেকটা পরিমাণে নরম তার জন্য। তো দেখুন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে কিন্তু আমি ওই 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট পরেই কিন্তু আমি এটাকে সার্ভ করব। আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই বেগুনের রাজকন্যার রেসিপিটা। ইস্কনের মন্দিরের মতো হয়েছে কিনা জানি না, কিন্তু এই রেসিপিটার টেস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা। এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারেন বেগুনের রাজকন্যার রেসিপিটা। তো বন্ধুরা, ভাত, রুটি, পরোটা সবের সাথেই কিন্তু দুর্দান্ত টেস্ট লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।